সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য থাকবে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য থাকবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। চলুন সব কিছু শুরু করা যাক। দেখুন, সামনেই যাদের ডেলিভারি ডেট আছে তারা এখন নবম মাসে আছেন। আর নবম মাস বা 36 সপ্তাহে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত এই মুহূর্তে আপনার সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলা। নবম মাস বা 36 সপ্তাহের সর্বশেষ চেক আপের মাধ্যমে ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে। কারণ সর্বশেষ চেক আপের রিপোর্টে যদি সব কিছু ঠিকঠাক আসে তাহলে বুঝবেন যে ডেলিভারিটা নর্মালে হবে। আর যদি কোনো জটিলতা থাকে, যেমন বাচ্চার গলায় নাড়ি পেঁচানো বা গর্ভের পানি কম, কিংবা বাচ্চা উল্টো পজিশানে আছে, অথবা লো লাইং প্লাসেন্টা, অথবা দেখা যায় বাচ্চা দুর্বল আছে গর্ভের ভিতরে, কিংবা মায়ের ব্লাড কম, তাছাড়া মায়ের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, এই ধরনের কোনো সমস্যা বা জটিলতাগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই সিজার করানোর প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনার ডাক্তারই আপনাকে বলে দেবে যে কোন দিন কোন সময় কখন আপনার সিজার হবে, সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারবেন। আর সিজারের পরবর্তীতে এক একটা হসপিটালের এক একটা প্যাকেজ থাকে, কারো 3 দিনের, কারো 4 দিনের। সে মতে হসপিটালে থাকার পরে ডাক্তাররা যা যা ইনস্ট্রাকশান দেবে সেই ইনস্ট্রাকশানগুলো মেনে বাসায় যদি চলাফেরা করেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত ঠিক হয়ে যাবেন। আর যারা নর্মাল ডেলিভারির পেশেন্ট বা যাদের নর্মাল ডেলিভারি হওয়ার সব কিছু ঠিকঠাক আছে, ডাক্তারও হয়তো বলে দেবে যে আপনার রিপোর্টে সব ঠিক এসেছে, তার মানে ডেলিভারি নর্মালে হতে যাচ্ছে। অথবা ডাক্তার না বললেও আপনি এখন বুঝে নেবেন যে রিপোর্টে সব ঠিকঠাক আসলে ডেলিভারিটা নর্মালেই হবে, ধরে নেওয়া যায়। তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আসলে কষ্ট বলতে যদি কিছু বোঝায় তাহলে এই যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই যে অপেক্ষাটা, এই অপেক্ষাটাই হচ্ছে কষ্ট। কষ্ট করে এই কষ্টটা আপনাকে সহ্য করতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে, তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই নিজের হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। সেটা আপনি সিজারিয়ান পেশেন্ট হন কিংবা নর্মাল ডেলিভারি পেশেন্ট হন, অবশ্যই আপনি আপনার নিজের হাতে ঠান্ডা মাথায় হসপিটাল ব্যাগটা গুছাবেন। যদি অলসতা করেন বা পরে গোছাবো এরকম চিন্তা করে রাখেন তাহলে হয়তোবা এরকম কোনো সিচুয়েশন তৈরি হতে পারে যে ইমার্জেন্সি আপনাকে হসপিটালে যেতে হচ্ছে। তখন সেক্ষেত্রে হুড়োহুড়ি করে হসপিটাল ব্যাগ গোছালে বা আপনার সাথে অন্যরা সবাই মিলে যদি ব্যাগটা গুছিয়ে দেয়, তখন যে সমস্যা হবে যে আপনি আসলে আপনার মতো করে যেভাবে গোছাতে চাচ্ছেন সেভাবে হয়তো গোছানো হবে না, বা প্রয়োজনীয় অনেক জিনিস ফেলে যাবেন। আর ওই সময়টা খুব ইমার্জেন্সি, ওই ইমার্জেন্সি সিচুয়েশানে এক একটা হসপিটালের এক একটা অবস্থা এক এক রকম থাকে, সব কিছু অ্যারেঞ্জ করাটাও কঠিন হয়ে যায়। সেজন্য আগে যদি আপনি ঠান্ডা মাথায় সব গুছিয়ে নেন তাহলে আপনার ও বাচ্চার সব জিনিসগুলোই সঙ্গে থাকবে, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আপনি ব্যাগটা নিয়ে হসপিটালে জাস্ট চলে যেতে পারবেন। সঙ্গে করে সব জিনিসগুলো গেলেও আপনার একটা বড় ঝামেলা মাথা থেকে চলে যাবে। ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে শারীরিক, মানসিক, আর্থিক প্রিপারেশানটা। অবশ্যই আর্থিক প্রিপারেশান তো আপনারা আপনাদের মতো নিয়ে রাখবেনই শুরু থেকে, এবং শারীরিক প্রিপারেশানের ক্ষেত্রে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন। অনেকে বলেন যে লো কমেট কি, ফ্লোরের সাথে বা মেঝের সাথে সংযুক্ত যে কমেট থাকে সেগুলোই হচ্ছে লো কমেট। পুষ্টিকর খাবার খাবেন। অনেকে বলেন যে এই সময় যদি বেশি পুষ্টিকর খাবার খাই তাহলে বাচ্চার কি ওজন বেড়ে যাবে না? দেখুন, বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া সেটা অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট ডেলিভারি হওয়ার অপেক্ষা। তাই অবশ্যই আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে, শরীরে শক্তি রাখতে হবে। বিশেষ করে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে একজন মা কিন্তু তার বাচ্চাকে চাপ দিয়ে বের করে। একটা মা ভেতর থেকে তার বাচ্চাকে চাপ দিয়ে বের করাটা কোনো মুখের কথা নয়। পর্যাপ্ত পরিমাণে শক্তি অবশ্যই মায়ের শরীরে থাকতে হবে বা রাখতে হবে, তাহলে এই কাজটা মা ইজিলি পারবেন এবং ক্লান্ত হয়ে যাবেন না। যদি মাঝপথে মা ক্লান্ত হয়ে যান, হাল ছেড়ে দেন যে আমি আর পারছি না,
তখন ডাক্তাররা বেশি রিস্ক নেবে না, তারা বলবে ঠিক আছে এই পেশেন্টকে সিজারে পাঠিয়ে দিন। তাই বুঝতেই পারছেন যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া সিজারিয়ান পেশেন্টদের ক্ষেত্রেও একই কথা, আপনাকে ডেলিভারির আগে এবং পরে অবশ্যই ভালোভাবে রিকভার করতে হবে, সেজন্য শরীরে শক্তি থাকাটা খুব প্রয়োজন। এছাড়া জন্মের পরপরই মায়ের শালদুধ বাচ্চাদের জন্য সবচেয়ে উপকারী, আর মা যখন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে শরীরে তখনই বাচ্চা ভালো শালদুধ পায়, আর শালদুধটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, বলা যায় এর বিকল্পই নেই। তাই অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন, এনশিওর করবেন সারাদিনে আপনি যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে বাচ্চা পায়। নিজেও সুস্থ থাকবেন, বাচ্চাকেও সুস্থ রাখতে হবে। এর পরবর্তীতে সিজারিয়ান পেশেন্টদের জন্য অবশ্যই করজোরে অনুরোধ হচ্ছে, আপনারা যে হসপিটালে সিজার করাবেন না কেন বা যে ডাক্তারের আন্ডারে সিজার করাবেন না কেন, কোনো নামসর্বস্ব ডাক্তার বা কোনো নামসর্বস্ব হসপিটাল নয়, প্লিজ ভালো একটা হসপিটাল এবং ভালো একজন ডাক্তারের আন্ডারে আপনি আপনার সিজারটা করাবেন। এতে কি হবে, আপনার সিজারটা ইনশাল্লাহ সাকসেসফুল হবে এবং সিজার পরবর্তীতে আপনি দ্রুত রিকভার করবেন। সবচেয়ে ভালো হয় আপনি প্রথম কনসিভ করার পরে এবং যতবারই আপনি চেক আপ করিয়েছেন, যে ডাক্তারের আন্ডারে চেক আপ করিয়েছেন তিনি যদি আপনার সিজারটা করান তাহলে আপনি মানসিকভাবে অনেক স্বস্তি পাবেন। কারণ যেহেতু প্রথম থেকে আপনি ওনাকে চুজ করেছেন, ওনার আন্ডারে থেকেছেন এবং প্রতিবারই ওনার ট্রিটমেন্ট আপনি গ্রহণ করেছেন, তাই উনি যদি আপনার সিজার করেন তাহলে আপনি বেশি শান্তিই পাবেন। তাই অবশ্যই এই জিনিসটা করার চেষ্টা করবেন। আর যদি কারো পক্ষে এটা পসিবল না হয় তাহলে প্লিজ কোনো নামসর্বস্ব ডাক্তার বা হসপিটাল নয়, কোনো প্রলোভনও নয়, ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটালের আন্ডারে সিজারটা করাবেন। মনে রাখবেন সিজার একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি ও সাইড ইফেক্টস থাকে, সেজন্য আপনাকে খুব কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে আর ভালো ডক্টর ও হসপিটাল চুজ করতে হবে। নর্মাল ডেলিভারি পেশেন্টের ক্ষেত্রেও একই কথা, ডেলিভারি সহজ কোনো বিষয় নয়, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এখানে সামান্য 19 থেকে 20 হলে হয়তো বাচ্চার ক্ষতি হতে পারে, না হয় মায়ের ক্ষতি হতে পারে। আমরা কখনোই চাই না মা বাচ্চার কারো ক্ষতি হোক, দুজনেই আমরা চাই যেন সুস্থ থাকুক। সেই জন্য আপনারা অবশ্যই নর্মাল ডেলিভারি বলুন বা সিজার বলুন, যেই ধরনের পেশেন্টই হন না কেন, নামসর্বস্ব ডাক্তার বা হসপিটাল নয়, ভালো একটা ডাক্তার, ভালো একজন হসপিটাল চুজ করবেন। যেটা আমি বারবার বলছি, এটা আপনার জন্য ভালো হবে, আপনারও সন্তানের জন্য নিরাপদ হবে, এটাই সবসময় খেয়াল করবেন বা এটাই করার সবসময় চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনি যেভাবে হসপিটালে যেতে চাচ্ছেন সেই যাতায়াত ব্যবস্থাটাকে ভালোভাবে এনশিওর করবেন। এর ফলে কি হবে, আপনার মোটামুটি ডেলিভারি প্রিপারেশনটা গোছানো থাকবে। সিজারিয়ান পেশেন্টরা তো নির্দিষ্ট সময় গিয়ে সিজার করিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নর্মাল ডেলিভারি পেশেন্টদেরকে তো অপেক্ষা করতে হবে লেবার পেইন আসার জন্য, জরায়ু মুখ খোলার জন্য। এখন অনেক সময় দেখা যায় যে একটা ডেট পার হয়ে যাওয়ার পরে আরও একটা ডেট পার হয়ে যায়, আরও একটা ডেট পার হয়ে যায়, পেশেন্ট একদম বিরক্ত হয়ে যান বা টেনশানে পড়ে যান যে কী করণীয়, ডেট তো পার হয়ে যাচ্ছে। জেনে রাখবেন নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে। এটার জন্য কোনো আলাদা করে ডাক্তার বা কোনো ঔষধ বা কোনো ব্যায়াম বা অন্য কোনো আলাদা কিছুই করতে হবে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনি যেভাবে গর্ভধারণ করেছেন তেমনি প্রাকৃতিকভাবেই আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। এবারে কারো 37-এ হয়, কারো 38-এ হয়, কারো 39, কারো 40 সপ্তাহে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় বা ডেলিভারি হয়। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মনে রাখবেন প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দেবে বা সম্ভাব্য ডেলিভারির যে তারিখটা দেবে, সেই তারিখে যদি আপনার ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয়, ডেটটা যদি পার করে ফেলেন তাহলে আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে চেক আপ করে এক্সট্রা 7 দিন সময় দেবে, সেই 7 দিনের ভিতর যদি ডেলিভারি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে আরও এক্সট্রা সময় দেবে 2 দিন, 3 দিন, 5 দিন, এর মধ্যেও ডেলিভারি যদি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় এবং আপনি যদি 40 সপ্তাহ পার করে ফেলেন তখন সেক্ষেত্রে সিজারের প্রয়োজন। কারণ 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে অক্সিজেনের পরিমাণে কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে, সবচেয়ে বড় একটা ঝুঁকি থাকে বাচ্চা মায়ের গর্ভে টয়লেট করে দিয়ে সেই টয়লেট যদি একবার খেয়ে ফেলে তাহলে সে মারা যেতে পারে। এক কথায় বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকার কারণে 40 সপ্তাহের পরে গেলে সিজার করানো হয়। তবে আমি আপনাদেরকে টেনশান দিচ্ছি না, আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাচ্ছি যে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারিগুলো হয়ে যায়। খুব কম মানুষেরই সিজারের প্রয়োজন হয় যদি প্রথম থেকে আপনি নর্মাল ডেলিভারি পেশেন্ট হয়ে থাকেন, মানে ফাইনাল চেক আপে যদি সব ঠিকঠাক আসে।
তাই মনে সাহস রাখবেন, ভরসা রাখবেন। আরেকটা কথা কি, কখনোই টেনশন করা উচিত নয়, সে যেরকম সিজার বা নর্মাল ডেলিভারি পেশেন্টই হন না কেন। কারণ কি, টেনশনের ফলে আমাদের প্রেশারটা ওঠানামা করে, আর এর ফলে গর্ভের ভেতরে বাচ্চা অনেক সময় মারাও যেতে পারে। তাই আপনি, আমি বা আমরা কেউই চাই না যে তীরে এসে তরি ডুবুক, সেজন্য টেনশন করবেন না। যেই কাজ করলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে, টেনশন কম লাগবে, সেই কাজগুলো বেশি বেশি করবেন। ধর্মীয় কাজ বেশি বেশি করবেন, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন। এতে আপনার একদিকে ধর্মীয় কাজ করা হবে, অন্যদিকে টেনশনটা কম থাকবে। পরিবার পরিজনের সাথে মিলেমিশে থাকবেন, এতে আপনার চিন্তা বা অযথা যে প্রশ্নগুলো মাথায় আসবে সেগুলো সব দূর হয়ে যাবে, আপনি হাসি খুশি থাকবেন। সবসময় নিজেকে এটাই বলে বোঝাবেন, যেহেতু আমি মা, সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, তাই আমার সন্তানকে আমার পৃথিবীতে আনতেই হবে, সেটা নর্মালি হোক বা সিজারে হোক, যে কোনোভাবেই হোক। আর উভয় ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে, প্রতিটি প্রক্রিয়াই আমাকে সম্পন্ন করতে হবে নিজের সন্তানকে পৃথিবীতে আনার জন্য, সন্তানের মুখ দেখার জন্য। যে সন্তানের জন্য আমি দীর্ঘ 9 মাস এত কষ্ট করেছি, তার ফাইনাল মুখ দেখার জন্য আমাকে এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। তাছাড়া মনে রাখবেন যে আপনি প্রথমবার মা হচ্ছেন হয়তোবা, কিন্তু তার মানে এটা নয় যে নর্মাল বা সিজার এই প্রক্রিয়াগুলো আপনাকে দিয়ে যাত্রা শুরু করছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এভাবেই তাদের সন্তানকে পৃথিবীতে আনছে, কেউ নর্মালে বা কেউ সিজারে। তাহলে এত মানুষ যদি পারে, তাহলে আপনি কেন পারবেন না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আপনার মাঝে নেই? আসলে আপনি ভয় পাচ্ছেন, আর সবাই ভয় পাচ্ছে না। ভয়টাকে আমাদের জয় করতে হবে। আর ভয় আসলে মনের ভয়। এই যে আমরা বলছি আপনাদেরকে কথাগুলো, এগুলো শুনে শুনে ভয় পাচ্ছেন। বিশেষ করে প্রথম মায়েরা এই ভয়টা বেশি পায়, সেকেন্ড থার্ড টাইমের মায়েরা এমন পায় না, কারণ তারা তো আগে ফেস করে এসেছে। তো কোনো চিন্তা করবেন না, আপনি আমাদের কথাগুলো শুনে ভয় পাচ্ছেন, কিন্তু মন থেকে ভয়টাকে যদি একবার দূর করে ফেলেন, তাহলে দেখবেন যে সব একেবারে আপনার কাছে সহজ লাগবে। বিষয়টা অনেকটা ইনজেকশান পুশ করার মতো। ইনজেকশান পুশ করার আগে আমরা কত কথাই না ভাবি, ইনজেকশান দেওয়া হবে, আমাকে সুই ফোটানো হবে, আমি মরে যাব না তো, আমাকে রক্ত বের হবে না তো, কত রাজ্যের কথা আমরা চিন্তা করি। কিন্তু ইনজেকশান দেওয়ার পরে কি হয়, অনেকে আমরা বুঝতেও পারি না, আবার অনেকের মনে হয় হালকা বুঝি একটু পিঁপড়ে কাটলো, এই টাইপের লাগে। এখানে ব্যাপারটাও ঠিক এই রকম। আপনি প্রথমবার ফেস করতে যাচ্ছেন, সেজন্য এরকম আকাশ কুসুম ভাবছেন বা কত কিছু আপনি চিন্তা করছেন। সিরিয়াসলি একবার যখন আপনি ফেস করে ফেলবেন ব্যাপারটাকে, মানে নর্মাল ডেলিভারি হোক বা সেটা সিজার হোক, তখন এই আপনি পরবর্তীতে আরেকজনকে বলবেন যে না, এগুলো কোনো বিষয় না, তোমরা টেনশন নিও না, ইজি, যা ভাবছো সেরকম একেবারেই নয়। সিরিয়াসলি বিষয়গুলো এরকম। তাই সবসময় নিজেকে শক্ত রাখবেন, মনোবল কখনোই হারাবেন না। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় ইন্সপিরেশান। আর যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন, হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। মনে রাখবেন, ডেলিভারির ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন। আপনি যদি খুব বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, তাহলে সবাই ভাববে যে আপনি হয়তো পারছেন না, আপনার জন্য তখন হুটহাট ডাক্তারও কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বিষয়গুলোকে হ্যান্ডেল করেন, বা যে কোনো সিচুয়েশানে যেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেটা যদি করেন, তাহলে আপনার সাথে সাথে ডাক্তাররাও আপনাকে সাপোর্ট করবে যে না, এই পেশেন্ট একটু শক্ত আছে বা শান্ত আছে, তাকে নিয়ে হয়তো আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে পারি, বা তাকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাই অবশ্যই শান্ত থাকবেন, শক্ত থাকবেন, নিজেই নিজেকে অনুপ্রাণিত করবেন। এখানে একটা বড় সতর্কতার কথা বলি নর্মাল ডেলিভারির পেশেন্টদের জন্য। কারণ কি, সিজার তো আগেই বলেছি পূর্ব পরিকল্পিত, সে মতে আপনি হসপিটালে গিয়ে সিজার করিয়ে ফেলতে পারবেন। কিন্তু নর্মাল ডেলিভারিতে যেহেতু অপেক্ষা করতে হয় জরায়ু মুখ খোলার জন্য, লেবার পেইন আসার জন্য, সেই জন্য পেশেন্টরা অপেক্ষা করতে করতে একটু অস্থির হয়ে যায়, বিশেষ করে প্রথমবারের মায়েরা। তখন তারা গবেষণায় নেমে পড়ে যে আচ্ছা দেখি তো কী করলে আমার জরায়ু মুখ খুলবে, কী করলে লেবার পেইন আসবে। যখন আপনি গবেষণায় নামবেন, তখন আপনি একাধিক পদ্ধতি পাবেন। আপনার মনে হবে যে আমি এটা অ্যাপ্লাই করে দেখি, ওটা অ্যাপ্লাই করে দেখি, কিন্তু যে কোনো কিছু অ্যাপ্লাই করার পরে আপনি প্রথমে বুঝতে পারবেন যে এটা আপনার উপরে স্যুট করছে কি করছে না, তার আগে নয়। সেই জন্য যদি ভালো হয় তাহলে তো ফুল ক্রেডিটটা সবাই নেবে, আর যদি মন্দ হয় তাহলে কিন্তু সব দোষারোপ সবাই আপনাকেই করবে। সবাই আপনার দিকে আঙুল তুলবে আর কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে যে তুমি না মা, তুমি সন্তানের ভালোর কথা চিন্তা করোনি কেন? আমরা কি তোমাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথাগুলো শুনতে হবে? তখন আপনি কি করবেন বলুন তো? সারা জীবন অনুশোচনায় ভুগবেন, আয়নায় নিজেকে নিজে মুখও দেখাতে পারবেন না। তাছাড়াও ভালোর ক্রেডিটটা সবাই নেবে, কিন্তু মন্দের দায়টা কেউ নেবে না। মন্দের দায়টা সবাই উল্টে আপনার উপর চাপিয়ে দেবে। সেই জন্য ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে সময় দেবেন, সময় নেবেন, অপেক্ষা করবেন।
হুটহাট যে কোনো কিছু শোনা মাত্রই সেটাকে অ্যাপ্লাই করে ফেলবেন না নিজের উপরে। অ্যাপ্লাই করার আগে অন্তত 100 বার ভাববেন এটা আপনার জন্য নিরাপদ কিনা, আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা। যদি নিরাপদ মনে করেন তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে কাউকে দোষারোপ করতে না হয়। আর যদি আপনার মনে হয় যে না একটু মনটা খচখচ করছে বা কিন্তু লাগছে, তাহলে পুরোপুরি বাদ দেবেন। আমি বলেই এসেছি যে নর্মাল ডেলিভারিটা 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে। এটার জন্য আপনাকে কিছুই বাড়তি করতে হবে না। শুধু নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, ভালো মন্দগুলো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এভাবে করে সময়গুলোকে পার করবেন, দেখবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যেই সময়, যেই দিন, যেই মুহূর্তে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার কথা লিখে রেখেছেন ঠিক সেই দিনই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এবং যেদিন আপনার সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার তারিখ নির্ধারণ করা হয়েছে সেদিনই আপনার সন্তান পৃথিবীতে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।